হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই পিসিমণি গীতাকে ফোন করে জানাচ্ছে বন্নি কাউকে একজনকে ফোন করে এটা বলছিল যে সে সমস্ত সিসিটিভি ক্যামেরা এড়িয়ে কিছু একটা করে নিয়েছে। শুনে তখন গীতা ব্যাপারটা বুঝতে পারে আর বলছে তার মানে বাঘের ঘরে ঘোঘের বাসা। এরপর তো পিসিমণি তার মানেটা জিজ্ঞাসা করলে গীতা তখন বলছে জামাই পেছন দিক থেকে শাশুড়ি মায়ের ঘরে ঢুকলো আর ব্যাগটা চলে গেল বাড়ির বউয়ের ঘরে। এই কথা বলতে বলতে গীতা পিসিমাকে বলছে যে বন্নির ফোন থেকে সেই নাম্বারটা তাকে দিতে। তখন তো পিসিমা বলছে দেবে কি করে, সেই নাম্বারটা তো অলরেডি ডিলিট করে ফেলেছে। তখন এটা শুনে গীতা বুঝতে পারে যে বন্নিও এইসবের মধ্যে জড়িয়ে। এরপরে পিসিমা যখন ডিভোর্সের ব্যাপারে গীতাকে জিজ্ঞাসা করছে যে সত্যি সত্যি কি গীতা ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, তখন গীতা বলছে ধৈর্য ধরুন আর দেখুন কি হয় বলে ফোনটা কেটে দেয়। পিসিমাও তখন বুঝতে পারে যে গীতা নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছে এই ব্যাপারটা সমাধান করার জন্যে, আর গীতা সমাধান করেও দেবে। এদিকে দেখা যাচ্ছে কাব্যাকে শিলনোড়ায় সর্ষে বাটতে বলছে। এদিকে বলছে যে আজকেই মিক্সিটা খারাপ হওয়ার ছিল, আর কাব্যা মনে মনে তখন বলছে যে মিক্সিটা তো সেই কাব্যা বলছি পদ্ম পদ্ম তখন মনে মনে বলছে যে মিক্সিটা তো সেই খারাপ করেছে, মানে পদ্ম ইচ্ছে করে এই জিনিসটা করেছে। এরপরে কাব্যা কি করছে, পদ্মকে হেল্প করার জন্য বলছে। পদ্ম তখন বলছে যে নিজের ভালোবাসার জন্যে এতটুকুটাও তুমি করতে পারবে না। কাব্যা বলছে ভালোবাসা কি এইভাবে তাকে শিলনোড়ায় প্রকাশ করতে হবে? কৃপান তো তখন সেখানে আছে। কৃপান বলছে দেখে মনে হচ্ছে যেন রোড সাইড ধাবা। কাব্যার মা বলছে যখনই ওকে রান্না শেখানোর চেষ্টা করেছি তখনই ওর বাবা এসে বাধা দিয়েছে। মেয়েকে নাকি তিনি পাটরানি করবেন, এখন নাও পরীক্ষা দাও, ভালোবাসার পরীক্ষা। এরপর কাব্যা রান্না করতে পারবো না বলে রান্নার কান্নাকাটি করতে থাকলে তখন মেহেক বলছে তুমি রান্নাও করতে পারবে না অথচ পার্টি করতে পারবে। তখন কাব্যা বলছে তোমাদের বাড়ির বউ হব বলে, তোমার দাদার বউ হব বলে, তোমরা বাড়িতে বউ করে নিয়ে যাবে বলে এইভাবে আমাকে হ্যারাস করবে? এইভাবে আমাকে কিন্তু হ্যারাস করো না। এরপরে এলিন তার কষ্ট হচ্ছে দেখে বলছে যে আচ্ছা থাক, খাবার না হয় বাইরে থেকে অর্ডার করে দিচ্ছি। এরপরে যখন কৃপান বাইরে থেকে অনলাইন অর্ডার করতে চাইছে তখন মেহেক বলছে যে তুমি অর্ডার করো না, আমি আমার চেনা জানা জায়গা থেকে অর্ডার করছি। তখন মেহেক ফোন করে গীতাকে। তখন কৃপান বলছে তুমি ফোন করবে? বলে হ্যাঁ, আমার একটা চেনা জানা হোম ডেলিভারি আছে, গাঙ্গুলি হোম ডেলিভারি। এটা শুনে তো সবাই অবাক হয়, কিন্তু কাব্যা কিন্তু ফোন করেছে গীতাকে। এরপরে গীতা যখন কাব্যার কথা জানতে চাইছে তখন মেহেক বলছে একেবারে ল্যাজে গোবরে। কাব্যা বলে কাল ল্যাজ কিসের গোবরে, কী সব বলছো? এরপর তো মেহেক তার অভিনয়টা চালিয়ে যাচ্ছে, বলছে তার দাদা সারা রাত থেকে নাকি কিচ্ছু খায়নি। গীতা বলছে বুঝবে কি করে, সবকটা তো নির্বোধ। মেহেক বলছে একেবারে সপ্তকের তৃতীয় সুর আর ষষ্ঠ সুর, সবাই তার মানে জানতে চাইছে। কাব্যার মা তখন ভাবতে শুরু করেছে যে এটার মানে কি হতে পারে। তখন কিন্তু ঠিক দেখা যাচ্ছে যে কাব্যার মা কিন্তু এই সপ্তকের তৃতীয় সুর আর ষষ্ঠ সুরের মানে ঠিক খুঁজে বের করে দিয়েছে। বলছে সপ্তকের তৃতীয় সুর মানে গা আর ষষ্ঠ সুর মানে তো ধা, মানে গাধা বলা হচ্ছে। এটা শুনে তো গীতা অবাক যে বাবা এটার মানেও আবার বের করে ফেললো। এরপর মেহেক গীতাকে এক এক করে মেনু বলে দিচ্ছে। গীতা তখন বলছে যে খাবারটা পাঠিয়ে দেওয়ার পর একবার জামাই মেরামত করতে বেরোবো। এটা শুনে মেহেক বলছে কি বলছেন, শেষ পাতে চাটনি দেবেন বলছেন? গীতা বলছে একদম, শেষ পাতে চাটনি তোমার বরকে? মেহেক বলছে দেখুন একটু একটু কম করে চাটনি দেবেন, মানে বুঝতে পেরেছেন তো? গীতা বলছে একদম বুঝতে পেরেছি। তোমার বর বলে কথা তাই না, সে তো এই কেসটার মধ্যে ইনভলভ হয়ে গেছে। শুনে কিন্তু এদিকে মেহেক চুপ করে যায়। গীতা বলছে যাই হোক, আমি লিকারদাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিচ্ছি, আর তুমি আর এলিন স্বস্তিকের উপর একটু নজর রেখো। আর আমি একটু জামাই দর্শন করতে যাচ্ছি, যাকে বলে শ্রীমান জামাই 420। এদিকে তো মেহেক বলছে কি 420 কেন? তখন মেহেকের 420-এর কথা শুনে এখানে সবাই বলছে যে পদ্ম, তারপরে কাব্যার মা সবাই 420 মানে? মেহেক কথা ঘুরিয়ে বলছে 420 টাকা। তখন মেহেকের কাব্যার মা বলছে কি 420 টাকা? এত খাবার মাত্র 420 টাকা? এত সস্তা? এই মাঝে মধ্যে তো অনলাইন অর্ডার দিতেই পারি তাই না, এত খাবার এত সস্তায়? গীতা বলছে তুমি চিন্তা করো না, আমি সবটা বলে দেবো। তোমার বরকে বাঁচানোর দায়িত্ব আমার, মুখার্জি পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমার, সমস্ত সমাধান করার দায়িত্ব আমার। না হলে আমি তোমার শ্রীমান মুখার্জি গীতা মুখার্জি হব কি করে, তাই না, তোমার বৌদি? গীতা বলে দিচ্ছে যাও নিজেদের কাজ করো, কিন্তু দেখো আমার বরের গায়ে যাতে ওই হ্যাংলা মেয়েটার হাত না পড়ে, তাহলে একেবারে খুন্তির বাড়ি হাতে বসাবে। এই বলে তো ফোনটা কেটে দেয়। মেহেকও হ্যাঁ হ্যাঁ করতে থাকে, হাসতে থাকে।
এরপর কাভিয়াকে বলছে শাড়ি পরে আসতে। কাভিয়া বলছে শাড়ি কেন? বলে আরে আমার দাদা আসলে একদম টিপিক্যাল বঙ্গ লালনা সেজে আমার দাদার সামনে যাবে, মেহেক বলছে। সেই শাড়িতে কিন্তু বিচুটি পাতা ডাস্ট ছড়িয়ে দেবে এরকম প্ল্যান করে রেখেছে তারা, তাই তাকে শাড়ি পরে আসতে বলেছে। শাড়িটাও তারাই সিলেক্ট করে রেখেছে কাভিয়ার জন্য। এদিকে অঙ্কিত তার বাবাকে জিজ্ঞাসা করছে মেহেক কোথায়। তখন অঙ্কিতের বাবা বলছে আজকালকার দিনের বৌমা স্বাধীন চেতা, তারা বলে যায় নাকি আবার যখন যেখানে খুশি সেখানে যায়। তখন সেখানে গীতা চলে আসে, বলছে যে অঙ্কিত বাবুর বাবার দেখছি আজকালকার বৌমার প্রতি যথেষ্ট জ্ঞান রয়েছে। গীতাকে দেখে অবাক হয় অঙ্কিত আর তার বাবা। বলছে আপনি তো মানে সমাজের সমস্ত বউদের নামে একটা ছোট্ট কথা বলে ফেললেন, মানে একটা ছোট্ট ভাষাতে এত বড় কথা বলে ফেললেন। তো আপনিও তো চুপ করে ফোন করেন তো নাকি এই শহরের বড় বড় মানে ক্রিমিনালদেরকে? অঙ্কিতের বাবা বলছে কি বলতে চাইছো তুমি, তোমার স্পর্ধা তো কম নয়। গীতা বলছে দাঁড়ান দাঁড়ান, এখনো তো কিছু করিনি, ভয় পাবেন না, এখনো করার অনেক কিছু বাকি আছে। এটা যদি কোর্ট হতো না তাহলে ওই ছোট্ট কাঠগড়াটাতে আপনাকে রেখে দিতাম আর ওটাই আপনার জগৎ বানিয়ে দিতাম। তারপর ওখান থেকে সোজা লকআপে। অঙ্কিত গীতাকে আঙুল দেখিয়ে বলছে এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ক্রস ইউর লিমিট। তখন গীতাও অঙ্কিতকে আঙুল দেখিয়ে বলছে এই ইউ ডোন্ট ক্রস ইউর লিমিট। অঙ্কিতের বাবাকে বলছে বাড়ির বউরা প্রয়োজন বোধ করে না তাই না, একেবারে রায় দিয়ে দিলেন আপনি। গীতা বলে কাকে বলে যাবে, কাকে? আপনার মতো শ্বশুরমশাইকে? আপনি হলেন সমাজের এমন একটা শ্বশুরমশাই যে ফোন করে মানে ক্রিমিনালদেরকে বলে দিচ্ছেন যে আপনার বৌমা কোথায় যাচ্ছে, দোলের উৎসবে যাচ্ছে, ওখানে যাচ্ছে, যাতে আপনার বৌমাকে লোকেরা খুন করে দিতে পারে। এই তো প্ল্যানিং করছেন আপনি বাড়িতে বসে। তো আপনার মতো শ্বশুরমশাইকে বলে যাবে মেহেক? শুনে অঙ্কিত কিন্তু অবাক হয়ে যায়। অঙ্কিতের বাবা বলছে কি সব আবল তাবল বকছো তুমি? গীতা বলছে তারই পুত্র যখন সেজে গুজে ডিস্কের জন্য বেরোয় তখন তো কারো পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করে না। অঙ্কিত শুনে অবাক। সদ্য বিবাহিতা স্ত্রী তার সঙ্গে একসঙ্গে ডিস্কে যাওয়ার প্রয়োজন বোধ করে না। মুখে মাস্ক পরে চোখে কালো চশমা পরে অদ্ভুত ছদ্মবেশে যখন ডিস্কে গিয়েছিল তখন তো পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করেনি। কি মিস্টার মুখুজ্জে বাড়ির জামাই, কি হলো, মুখ থেকে কথা বেরোচ্ছে না? অঙ্কিত চুপ। এরপরে অঙ্কিত প্রমাণের কথা বললে গীতা বলছে ওয়েট, অ্যাডভোকেট গীতা এলএলবি প্রমাণ ছাড়া কোনো কথা বলেনি আজ পর্যন্ত, আর বলেও না। এরপর অঙ্কিতকে সেই ভিডিও ফুটেজটা দেখিয়ে দেয় যেখানে অঙ্কিত ওই মাস্ক পরে টুপি পরে ডিস্কে গেছিল। অঙ্কিত তো দেখে ঢোক গিলছে, বলে কি এসবের মানে কি? বলে দাঁড়ো আরও আছে। তারপরে তার বাবাকেও দেখায় সেই ফুটেজটা। দেখুন আপনার দেখা উচিত, আপনি তো সমাজে বউদের নামে অনেক বড় একটা ট্যাগলাইন দিয়ে দিলেন, দেখুন। এরপরে অঙ্কিতরা কিছু বলতে গেলে গীতা বলছে এটা কোর্টের বাইরের এরিয়া, কিছু বলতে গেলাম না, হাতটাও চালাতে পারতাম কিন্তু চালালাম না, মুখুজ্জে বাড়ির জামাই তাই। সো কিপ ইয়োর মাউথ শাট। পরে অঙ্কিতের বাবাকে বলছে সো মিস্টার মেসমশাই নিন পরের এপিসোডটা একটু দেখুন। এরপরে আরেকটা ফুটেজ দেখিয়ে দেয় যেখানে অঙ্কিত ওই মাস্ক পরে গীতাদের বাড়িতে ঢুকছে পেছন দরজা দিয়ে আর বন্নিকে সেই ব্যাগটা দিচ্ছে। তো সেই কথাটা গীতা বলে জানেন এই ব্যাগটাতে কি ছিল? সেই লাল বেনারসিটা আর কানের দুলটা। এরপর অঙ্কিত বলছে দাঁড়ান, বেশি বাড়াবাড়ি করছেন তো। এই বলে অঙ্কিত কাউকে একজনকে ফোন করছে। এবার গীতা ফোনটা কাড়িয়ে নেয়, বলে কাকে ফোন করছেন? মেহেককে? এখানে আমি মেহেকের বৌদি হয়ে আসিনি, আমি এসেছি অ্যাডভোকেট গীতা এলএলবি হয়ে। 24 ঘন্টা টাইম দিলাম, ওই মাস্ক, ওই টুপি, ওই ড্রেস সমস্ত কিছু নিয়ে যদি থানাতে স্যারেন্ডার না করেছো, যদি স্টেটমেন্ট না দিয়েছো, তাহলে 24 ঘন্টা 1 মিনিটের মাথায় তোমার বাড়ির সামনে পুলিশ আসবে। আন্ডার বিএনএস সেকশন নাম্বার 303/2, 324/4 আর 324/5 আর 61/2। কথাটা যেন মাথায় থাকে। আঙ্গুল দেখিয়ে বলে যায় অঙ্কিতকে। গীতা যাওয়ার সময় অঙ্কিতের বাবা বলছে তুমি কিন্তু জানো না যে তুমি কি করছো। গীতা বলছে অন্ধকারে আলো খুঁজে বেড়াচ্ছি মেসোমশাই। গীতা বলছে আমি যদি ভুল না হই তাহলে আপনি আপনার ইনোসেন্ট ছেলেকে ব্যবহার করছেন। যেই ছেলেটা একদিন মেহেককে পাগলের মতো ভালোবাসতো সেই ছেলেটাকে আপনি ব্যবহার করছেন মেহেকের বিরুদ্ধে। গীতা বলছে আমার ইনটিউশন, আমার কেস কিন্তু ভুল হয় না। এরপর অঙ্কিত বলছে গীতা আমার কথাটা শুনুন। বলে আপনার সাথে কোনো কথা নেই আমার, আপনার সাথে বাকযুদ্ধটা হয়ে গেল, এখন গিয়ে আরেকজনকে ধোলাই দিতে হবে। যাওয়ার সময় অঙ্কিতের বাবাকে বলে যাচ্ছে মাকড়সাকে দেখেছেন কোনোদিনও জাল বুনতে? জাল বুনে ঘাপটি মেরে বসে থাকে, সেখানে ছোট ছোট পোকা পড়ার আশায়, তারপরে সেগুলোকে ধরে খায়। তো আপনি ওরকম একটা মাকড়সার জালের মধ্যে আটকে গেছেন, আর বেরোতে পারবেন না। তো দয়া করে আপনার কাছে এটাই অনুরোধ যে সেই জালের মধ্যে আপনার পুত্রকে আর পুত্রবধূকে জড়াবেন না। বলছে না হলে না পৃথিবীর প্রত্যেকটা পিতা লজ্জাবোধ করবে, আর এটা কখনোই বলবে না পিতা ধর্ম পিতা স্বর্গ। এই বলে গীতা চলে যায়। গীতা চলে যাওয়ার পর অঙ্কিতর বাবাকে বলছে তুমি চিন্তা করো না বাবা, তোমার ছেলে থাকতে তোমার কোনো ক্ষতি হবে না, ওই গীতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আমার হিরো, তুমি আমার কাছে সব কিছু, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। এরপর গীতা বড়বাবুকে ফোন করে বলছে ঢালিকে তুলে নিতে। বড়বাবু জিজ্ঞাসা করে যে গ্রাউন্ডটা কি? গীতা বলে খুনের ষড়যন্ত্রের সাথেও যুক্ত। গীতা বলছে আপনি থানাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন, তারপর আমি পৌঁছে যাব আর একটা এফআইআর করে দেব। গীতা বলছে বিদ্যুৎ ঢালি হচ্ছে এমন একটা সুতো যে প্রত্যেকটা ক্রিমিনালের মধ্যে মালা তৈরি করছে। গীতা বলছে
লোকটা খুব ডেসপারেট হয়ে গেছে, আসলে কোনো পিছু টান নেই তো, সেই জন্যই ডেসপারেট হয়ে গেছে। এরপর তো বড়বাবু বলছে, ঠিক আছে আপনি তাড়াতাড়ি চলে আসুন থানাতে, এফআইআরটা করে দিন, তারপর জিজ্ঞাসাবাদ করুন। তখন গীতা বলছে আর কি, না আমি জিজ্ঞাসাবাদ করবো না, ওটা আপনিই করবেন। বলছে এতদিন ঢালিবাবু দিয়ে এসছে না ক্রিমিনালদের, এবার ওনাকে ক্রিমিনালদের মতো মার খেতে হবে বলে গীতা ফোনটা রেখে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না বন্ধুরা। দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থেকো সবাই, টাটা।